আমরা এখান থেকে তারাবিতানে যাব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর এই যে মেঘা ব্রেড খাচ্ছে। নীরব পবিত্র স্থান ছাতিমতলা। 1919 সালে সুরেন্দ্রনাথ করের পরিকল্পনায় অনেকেই জানে না এই পাঠভবনের সূচনা হয়েছিল 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। শান্তিনিকেতনের মাঝেই রয়েছে এক শান্ত ছায়াময় স্থান, যেখানে সূর্য ডোবার সাথে সাথে শান্তিনিকেতনের পরিবেশে নেমে আসে এক অপার্থিব প্রশান্তি। আজও চীন ভবন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের এক জীবন্ত নিদর্শন। এটি হৃদয়ের বন্ধন। গাছের পাতাগুলি উল্টো। এই সেই নতুন বাড়ি। এই বাড়িতেই বসবাস শুরু করেন, যা বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত, এবং ব্রহ্মসঙ্গীত গেয়ে শোনান রবীন্দ্রনাথ স্বয়ং। একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল। আজ আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন, যেন গল্প কিছুতেই শেষ হতে চায় না। 17 তারিখ, আজকে সকালে আমরা রাঙাবিতান থেকে বেরিয়ে যাচ্ছি তারাবিতানের দিকে, মানে তারাপীঠে আমরা ঘুরবো আজকে, এবং আজকেই পুজো দেবো। দিয়ে কালকে ওখান থেকে আমরা ট্রেন ধরবো কলকাতার দিকে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা আমাদেরকে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, আর পেমেন্ট সব করা হয়ে গেছে। একটা কথা বলে রাখি আপনাদেরকে প্রথমেই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সিনিয়র সিটিজেন যারা, তাদের 10% ছাড় আছে। তবে সেটা কিন্তু শুক্র, শনি, রবি এই 3 দিন বাদ দিয়ে, এই 3 দিনে কিন্তু হবে না কোনো। এই 3 দিন বাদ দিয়ে 10% ছাড় দেয় ওরা সিনিয়র সিটিজেনদের। একটা জারি রাখলাম আপনাদের খবর। এবং কালকে খুব সুন্দর বাউল গান হয়েছে রাত্রেবেলা, আর ভালোই, আমাদের খুব ভালো লেগেছে। এখানে পরিবেশটা দারুণ সুন্দর। আজকে আমরা শান্তিনিকেতন থেকে তারাপীঠের দিকে রওনা দিচ্ছি। গাড়ি প্রাইভেট কারে করে যাচ্ছি। গাড়ি নিচ্ছে 3000 টাকা ভাড়া। ভাড়া নিচ্ছে 3টে 7 সিটার গাড়ি। আরেকটা কথা, শান্তিনিকেতনে একমাত্র রবিবার দিন ভেতরে ঢুকতে দেয়। আজকে সেই রবিবার, এবং ঢুকতে 300 টাকা করে টিকিট নেয়, ছাত্রদের 150 টাকা, কিন্তু সেক্ষেত্রে আই কার্ড দেখাতে হয়। তো আমরা শান্তিনিকেতনের ভিতরে আজকে ঢুকবো, সব কিছু দেখবো, দেখে তারপরে তারাপীঠের দিকে রওনা দেবো। ওই যে কাকু আসছে দেখুন, ফটো তুলতে তুলতে। চলুন তাহলে এগোনো যাক। আমরা এখান থেকে তারাবিতানে যাব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা ব্রেড নিলাম, আমি, কাকু দেখুন এই নিয়ে ব্রেড খেলো। আর এই যে মেঘা ব্রেড খাচ্ছে, আর এক্সট্রা একটা ব্রেড দিয়েছে, চেয়েছিলাম আমরা, দিয়েছে। আর আমার ছেলে মানজিৎ, ও খেলো না, তাই জন্য ওকে প্যাক করে দিয়ে দিল ওরা, যদি গাড়িতে খায় ওই জন্য। তো রাঙাবিতান ভালোই কাটালাম 2 দিন, খুব সুন্দর। আজকে আমরা তারাপীঠের দিকে রওনা দেবো। থাকবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওদের ঘর আছে তারাবিতান, সেখানে থাকবো। দেখা যাক কীরকম হয়। এখানে তো খুব ভালো লেগেছে। ওকে ওকে, লেটস গো। শান্তিনিকেতনের অন্তরে রয়েছে এক নীরব পবিত্র স্থান ছাতিমতলা, যেখানে ইতিহাস, ধ্যান আর প্রকৃতি একসাথে মিশে গেছে। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোলাহল ছেড়ে এই নির্জন বনে এসে এক বিশাল ছাতিম গাছের তলায় ধ্যানমগ্ন হন। সেই মুহূর্তে শান্তি আর আত্মিক অনুভূতি থেকেই তিনি নাম দেন এই জায়গার শান্তিনিকেতন, অর্থাৎ শান্তির নিকেতন। পরবর্তীতে এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে তোলেন তার স্বপ্নের আশ্রম, যেখান থেকে জন্ম নেয় বিশ্বভারতী, শিক্ষা আর সংস্কৃতির মিলন ক্ষেত্র। আজও ছাতিমতলায় দাঁড়িয়ে থাকা গাছগুলো বহন করে সেই সময়ের নিঃশব্দ স্মৃতি, যেখানে বাতাসে মিশে আছে শান্তি আর চিন্তার গন্ধ। প্রতি বছর নবীন ছাত্রছাত্রীরা এখানেই শিক্ষাসত্র অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষাযাত্রার সূচনা করে। এ যেন আধ্যাত্মিক আশীর্বাদের এক মুহূর্ত। ছাতিমতলা শুধু একটি স্থান নয়, এ এক অনুপ্রেরণা, যা শেখায় প্রকৃতি আর মননের মিলনেই খুঁজে পাওয়া যায় সত্যিকারের শান্তি। আমরা শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে থাকলাম তার প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন রূপ। উনিশশো সালে
সুরেন্দ্রনাথ করের পরিকল্পনায় প্রাচীন বৌদ্ধ তরুণের আদলে এই ঘণ্টাতলা নির্মিত হয়। নির্মাণের জন্য রানু অধিকারী তার ছাত্রবৃত্তির টাকা আশ্রমকে দান করেন। এই ঘণ্টাধ্বনির মাধ্যমে ক্লাস এবং বিভিন্ন অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি নির্দেশিত হয়। শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়িগুলির মধ্যে পাঠভবন একটি। চলুন সামনে দিকে। এক সময়ে এখানে ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার। 1899 সালে এর একতলা নির্মিত হয়। রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু তার অকাল মৃত্যুতে সেই ইচ্ছা পূর্ণ হয়নি। এখানেই 1901 সালে রবীন্দ্রনাথ 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের সূচনা করেন। নন্দলাল বসু ও তার সহযোগীদের আঁকা দেয়াল চিত্র রয়েছে এই ভবনে, যা এই সময় পাঠভবনের দপ্তরও। বিশ্বভারতীর ছোট ছোট ছেলেমেয়েরা নাচের প্রদর্শন করছিল আমাদেরই জন্য। তাদের সেই হাসি, ছন্দ আর সরল আনন্দে ভরে উঠেছিল পুরো পরিবেশ। সত্যিই অপূর্ব এক মুহূর্ত, যা ভোলার নয়। হয়তো অনেকেই জানে না, এই পাঠভবনের সূচনা হয়েছিল 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে, মাত্র 5 জন ছাত্র নিয়ে। শান্তিনিকেতনের মাঝেই রয়েছে এক শান্ত ছায়াময় স্থান, বেনু কুঞ্জ। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় বেহালা বাজাতেন আর লিখেছেন বহু কবিতা ও গান। দিনান্তিকা মানেই দিনের শেষের ঘর, যেখানে সূর্য ডোবার সাথে সাথে শান্তিনিকেতনের পরিবেশে নেমে আসে এক অপার্থিব প্রশান্তি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই সন্ধ্যার আলোয় বসে লিখতেন, পড়তেন আর ভাবনায় হারিয়ে যেতেন প্রকৃতির সঙ্গে। এ স্থানের প্রতিটি কোণে আজও আছে তার সেই শান্ত সান্ধ্য ভাবনার ছোঁয়া। দিনান্তিকা শুধু একটি ঘর নয়, এ যেন দিন শেষের শান্তি, ভাবনা আর সৃষ্টির মিলন ক্ষেত্র। আমরা চলেছি শান্তিনিকেতনের চীন ভবনের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের এক অনন্য অধ্যায়। 1921 সালে তিনি চেয়েছিলেন এমন এক জায়গা গড়ে তুলতে যেখানে ভারত ও চীনের সংস্কৃতি, শিক্ষা আর ভাবধারা একসাথে মিলিত হবে। সেই ভাবনা থেকেই 1927 সালে প্রতিষ্ঠিত হয় চীন ভবন। এখানে শুরু হয় চীনা ভাষা সাহিত্য চর্চা, আর চীন থেকে বহু পণ্ডিত এসে পড়াতেন ভারতীয় ছাত্রছাত্রীদের। চীন ভবনের স্থাপিত্য ছিলেন প্রখ্যাত চীনা শিল্পী তা উইন সান, যিনি বিশ্বভারতীর সঙ্গে চীনের বন্ধুত্ব প্রতীক হয়ে ওঠেন। আজও চীন ভবন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের এক জীবন্ত নিদর্শন, যেখানে রবীন্দ্রনাথের বিশ্ব মানবতার স্বপ্ন এখনও বেঁচে আছে। এই হিন্দি ভবন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। 1939 সালে প্রতিষ্ঠিত এই ভবনের উদ্দেশ্য ছিল ভারতের জাতীয় ভাষা হিন্দির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় বাঁধা
এখানে হিন্দি সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও অনুবাদের বিশেষ পাঠ দেওয়া হয়। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন ভাষা মানে শুধু যোগাযোগ নয়, এটি হৃদয়ের বন্ধন। এই ভবনের প্রাক্তন বর্তমান ছাত্ররা আজও সেই বন্ধন রক্ষা করে চলেছে শিক্ষা, সাহিত্য আর সংস্কৃতির মাধ্যমে। হিন্দি ভবন তাই কেবল একটি প্রতিষ্ঠান নয়, এ যেন ভারতীয় ঐক্য, ভাষার সৌন্দর্য আর সংস্কৃতির সেতুবন্ধন। এই মুহূর্তে আমরা শান্তিনিকেতনের ক্যাম্পাসের মধ্যে দিয়ে হেঁটে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নতুন বাড়ি দেখব বলে। রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে বসবাসের জন্য 1902 সালে এই বাড়ি নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই স্ত্রী মৃণালিনী দেবী প্রয়াত হন। এই বাড়িতে একসময় মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী এবং দক্ষিণ আফ্রিকার ফিনিক্স স্কুলের ছাত্ররা থেকেছেন। ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষকদের বাসস্থান হিসেবেও এই বাড়ি ব্যবহৃত হয়েছে। চলুন আমরা সেই বাড়ির দিকে এগিয়ে যাই। গাছের পাতাগুলি উল্টো, অদ্ভুত এটা। এই সেই নতুন বাড়ি। (1904 সালে দিল্লির নির্মাণ কর্ম শুরু হয়। 1906 সালে রবীন্দ্রনাথ এই বাড়িতেই বসবাস শুরু করেন। বর্তমানে এই বাড়ি শিশু বিদ্যালয়। শান্তিনিকেতন গৃহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নির্মিত শান্তিনিকেতন আশ্রমের প্রথম বাড়ি, যেখানে তিনি অতিথি আপ্যায়ন করতেন এবং এটি প্রশান্তি ও আত্মদর্শনের জন্য ব্যবহৃত হতো। এই বাড়িটি শান্তিনিকেতনের প্রাচীনতম ভবন, যা বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এবং এটি পর্যটকদের জন্য পুনরায় খোলা হচ্ছে। দেখি দেবদারু গাছ। ব্রহ্ম মন্দির রূপে এই উপাসনা গৃহের ভিত্তি স্থাপিত হয় 1890 সালের 7ই ডিসেম্বর। ভিত্তি স্থাপন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মন্দিরের স্থাপনের আদর্শ সম্পর্কে ভাষণ দেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রহ্মসঙ্গীত গেয়ে শোনান রবীন্দ্রনাথ স্বয়ং। 1891 সালে 21শে ডিসেম্বর নবনির্মিত এই গৃহের দ্বারোদ্ঘাটন হয়। সেদিন রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। নানা বর্ণের কাছে তৈরি এই গৃহের কোণে জানলা নেই, সবই দরজা। মেঝে মার্বেল পাথরের তৈরি। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এই উপাসনা গৃহের দ্বার উন্মুক্ত। প্রতি বুধবার ছাড়া বছরে বিশেষ কিছু দিন এখানে উপাসনার আয়োজন করা হয়। একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজসচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজসচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। এটি নির্মাণ করেছিলেন তেজসচন্দ্র সেন, যিনি প্রকৃতিপ্রেমী শিক্ষাবিদ হিসেবে পরিচিত। ঘর তৈরি করার সময় একটি গাছও কাটেননি তিনি। এই পরিবেশ সচেতন মানসিকতায় তালধ্বজ বাড়িটিকে বিশেষ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে স্নেহভরে ডাকতেন তারুবিলাসী, অর্থাৎ বৃক্ষপ্রেমিক। তার কবিতায় এই বাড়িটির উল্লেখ পাওয়া যায়। আজ আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন। যেন মনে হয় প্রতিটি গাছ, প্রতিটি পথ, প্রতিটি ছায়া এখানে গল্প বলে। শান্তিনিকেতন থেকে বের হলেও মনে থাকে সেই চিরন্তন শিখন আর আনন্দ, আর যেন গল্প কিছুতেই শেষ হতে চায় না। তাই আবার আসতে হবে আমাদের।